বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন যুগের অবসান, নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বললেন দেশটির রাষ্ট্রদূত। সম্পর্ক উন্নয়নে বাড়াবে বিনিয়োগ, জানালেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। এবং ফেনী নোয়াখালীতে ভয়াবহ বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গতরা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অবশেষে দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আজকের বিসিবির জরুরি সভায় ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগ পত্র পাঠান নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2012 সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিসিবির পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সচিবালয়ে বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট এই দুটি বিষয় মাথায় রাখলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব। এখন প্রথম এবং প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী 3 সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফায়াজ মোরশেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। এছাড়া আগামী 2 থেকে 4 সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 7 জাতির আঞ্চলিক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব শীর্ষ নেতারা যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া বাংলাদেশ সরকারের সম্পূর্ণ সমর্থন জানানোর কথাও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে এই অভিনন্দন জানান ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানাচ্ছি। বলেন, বাংলাদেশ এখন নতুন রূপান্তর এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে দেশের শান্তি ও জাতীয় পুনর্মিলন নিশ্চিতের লক্ষ্যে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা। এছাড়া বাংলাদেশের প্রতি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান ম্যাক্রো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এমনকি ভূরাজনৈতিক যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। বেলা 11টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই আশ্বাস দেন ইয়াও ওয়েন। এদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত রাখবে। মির্জা ফখরুল এ সময় আরও জানান, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তার সামনে আরও বৃদ্ধি পাবে। জনগণের উন্নয়নের জন্য তাদের বিনিয়োগও আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে এই সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেন এই সংস্থাটি। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে দেয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং
জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। সিলেটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এই মামলা করেন। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরা নির্বিচার গুলিতে রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং সাবেক র্যাবের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহেলকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানীর গুলশান থেকে, আহমদ হোসেনকে বনশ্রী থেকে ও সোহেলকে বনানী থেকে আটক করা হয়। এদিকে কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে নোয়াখালী সহ ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ। এদিকে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছেন বন্যা দুর্গতরা। বিপদসীমার ওপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর পানি। টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরে ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ। তাছাড়া বৃষ্টির পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে নোয়াখালী জেলার বাসিন্দারা। গত মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর ১৫ স্থানে ভাঙন দেখা যায়। সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভাঙন দেখা দেয়। বাঁধের ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সবশেষ পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? জি রাজ, আপনি যেমনটি জানতে চেয়েছেন, গত এক সপ্তাহের টানা বর্ষণের ফলে নোয়াখালীর ৯টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়ে গেছে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, ফেনীর যে মুহুরী নদী আছে, সেই মুহুরী নদীর পানি কিন্তু সাধারণত নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে এটা নিষ্কাশিত হয়। যার এখন মুহুরী নদীর পানি নোয়াখালীতে থাকায় এই বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরের যে জলস্তর, সেটি জোয়ারের পানিতে এখন আমাদের প্রায় ৪ ফিট উচ্চতা নদীর পানি বেড়েছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরো জানিয়েছে গত ২ অর্থ বছরে নোয়াখালীতে ১৬১ কিলোমিটার যে খাল খনন করা হয়েছিল, তাতে করে কিন্তু পানি নিষ্কাশিত হয়ে যাওয়ার কথা। একদিকে টানা বর্ষণ, দ্বিতীয়ত খাল খনন হলেও সাধারণ জনগণের যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে যে খাল খনন হলেও কিন্তু কোনো উচ্ছেদ অভিযান না হয়। যে দখল খালগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বাঁধ রয়েছে এবং সেই বাঁধগুলোর কারণে কিন্তু পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে না। তো সাধারণ জনগণ কিন্তু অভিযোগ করে জানিয়েছেন এই খালের উপরে যে অবৈধ
দখলদাররা রয়েছে সেটি দ্রুত উচ্ছেদ করলে কিন্তু এই ধরনের আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা 9টি উপজেলায় নগদ টাকা এবং শুকনো খাবার এবং চালের ব্যবস্থা করেছেন। আমি আপনাকে আরো জানিয়ে রাখি, নোয়াখালীতে কিন্তু প্রচুর খামার রয়েছে এবং মৎস্য চাষী রয়েছে, যেহেতু এটি একটি নিম্ন অঞ্চল, এখানে কিন্তু বেশিরভাগ সময় পানি জমিয়ে থাকে, এজন্য মৎস্য চাষীদের ব্যাপক একটি সম্ভাবনাময় জায়গা। কিন্তু সেই মৎস্য চাষীরা কিন্তু এই মুহূর্তে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা যে ধরনের পরিস্থিতি কিন্তু গত 20 বছরে নোয়াখালীতে হয়নি, তাদের এই পরিস্থিতি কিন্তু নোয়াখালীবাসী ছিল না। ফলে কিন্তু মৎস্য চাষীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা খামারি আছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। আনোয়ার। জি মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সহকর্মী যুক্ত হয়েছেন মাহবুব, তিনি নোয়াখালী থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। দেশের 13 অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেশের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এছাড়া সন্ধ্যা 6টা পর্যন্ত দেয়া আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ধানমন্ডি 5-এর 18 নম্বর বাসার 12তলা ভবনের 8ম তলায় আগুন লাগার খবর পায় তারা। 10টা 40 মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে 11টা 17 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এবার সারা বাংলার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের রাজু মিয়ার মৃতদেহ এখনও খুঁজে পায়নি তার পরিবার। একমাত্র উপার্জনশীল রাজুকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এম এ খালেকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। এই কান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হোটেল কর্মচারী রাজু মিয়ার মায়ের। গত 20 জুলাই গাজীপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয় রাজু মিয়া। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, খবর শুনে হাসপাতালে গেলেও মরদেহ দেয়নি কর্তৃপক্ষ। কাম করছেন, হোটেলে রয়েছে, পয়সা দিয়ে খাইছি, খাওয়া থেকে ফিরে খাইবার এসে বাবার গুলি লাগছে, 2 গুলি লাগে। রাজুর স্ত্রী খুঁজে বেড়াচ্ছে স্বামীর লাশ, আর ছেলের ছবি বুকে চেপে কেঁদে বুক ভাসাচ্ছেন মা রাহেলা খাতুন। ভাইয়ের শোকে পাগল প্রায় রাজুর বোন। বুক ফাটা কষ্টে ঠিকমতো কথা বলতে পারছে না বাবাও। পুলিশের গুলিতে 2টি গুলি লাগছে, একটা গুলি লাগছে মাথায় ডান পাশে, আর একটা গুলি লাগছে হাতে বাম পাশে, বাঁ হাতের মধ্যে লাগছে। বৃদ্ধ নিজামুদ্দিন ছেলের উপার্জনে নির্ভরশীল হয়ে ছেড়ে দিয়েছিলেন ঠেলাগাড়ি চালানো। একমাত্র ছেলে রাজুকে হারিয়ে দিশেহারা পরিবার। এখন লাশ ফেরত পেতে সরকারের কাছে দাবি স্বজনদের। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের খবর।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,200 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 93,000 ফিলিস্তিনি। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। As much as $700 million, and it's a task that will be complicated by unexploded bombs, contaminants and পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পে জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেন সিভিডিপি বৈষম্যের শিকার কর্মচারীরা। সকালে প্রেস ক্লাবে এই মানববন্ধন হয়। এই সময় বক্তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার হচ্ছেন তা দূর করার সময় এসেছে। প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি সহ এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরাম আজ প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে। সারা দেশ থেকে আগত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বলেন, একটি প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তোলা সহজ নয়। আর যদি এই বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায় তা হবে বড় ধরনের ক্ষতির কারণ। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দেন তারা। এবার খেলার খবর। ক্রিকেট। আগামী 3 অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ। আসরটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক এই অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। মিটিংয়ে অংশ নেয়া বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এই পরিস্থিতিতে যেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না, মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে। সিলেট এবং ঢাকায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-20 বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। আসরটি সরে আরব আমিরাত গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না। দর্শক, সংবাদ শেষ করব মাঙ্কি পক্সের খবর দিয়ে। করোনা ভাইরাসের পর এবার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। এই ভাইরাসটির প্রভাবে 2 বছরে 2 বার জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-কে। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশেও রোগটি ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই এই ভাইরাসটির বিষয়ে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সচেতন না হলে শঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার রেশ না কাটতে এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স। আফ্রিকাতে দাপট দেখানো এই ভাইরাস এখন ইউরোপ, এশিয়াতেও শনাক্ত হচ্ছে। এর ফলে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটি মূলত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়িয়ে পড়ে। এই রোগটিতে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুরও সংখ্যা থাকে বলে এই রোগটিকে অবহেলা না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা খুব ছোঁয়াচে, একজন থেকে একজন খুব দ্রুত এটা ছোঁয়াচে হয় এবং ইনফেক্টেড অ্যানিমেল এগুলোর থেকেও কিন্তু ছোঁয়াচে হয়। এবং এর মর্টালিটি রেট যদিও কম, কিন্তু একদমও কম না, 2 to 8% এরকম মোটামুটি মৃত্যুর ঝুঁকি। তীব্র জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফুলা লসিকা গ্রন্থি এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আর এখন মানুষ বিভিন্ন জায়গায় যেহেতু যাচ্ছে, এক সময় হয়তো আমাদের এখানে ছিল না, কিন্তু এখানে আমাদের এখানে চলে যাবে, কারণ মানুষ বিভিন্ন ফ্রিকুয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই জন্য একটা অ্যালার্ট জারি করা যাতে এখন থেকে মানুষ সচেতন হয়। মাঙ্কি পক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে WHO জানিয়েছে স্মল পক্স বা জলবসতির জন্য
ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে 85% কার্যকর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন যুগের অবসান, নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বললেন দেশটির রাষ্ট্রদূত, সম্পর্ক উন্নয়নে বাড়াবে বিনিয়োগ জানালেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। এবং ফেনীর নোয়াখালীতে ভয়াবহ বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।